টিবিএস স্পেশালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আপনাদের মনে আছে কয়েকদিন আগে শারজাতে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানে আমাদের খুব একজন দীর্ঘ অভিজ্ঞ ব্যাটসম্যান রিয়াদ, উনি অল্প রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি, 98 করেছিলেন। সো 98 এবং সেঞ্চুরি 100, এটা ক্রিকেটে অনেক পার্থক্য, বাট দিন হিসাবে এটা খুব বেশি পার্থক্য না। যাহা 96, তাহা 98, তাহা 100, অলমোস্ট যদি এটা দিন হয়। তো আমরা আজকে টিবিএস স্পেশালে আসলে অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি শফিকুল আলম। থ্যাংক ইউ। শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব, এই অর্থে আমরা বলতে পারি যে এখনকার সরকারের প্রধানতম স্পোকস পারসন। সেই হিসেবে আমরা মনে করি যেসব বিষয় নিয়ে আমাদের কথা এই মুহূর্তে বলা যায়, বলা উচিত, এবং সেসব বিষয়ে আমরা কথা বলবো। এবং শফিকুল আলমের কাছ থেকে আমরা যে উত্তরগুলো আশা করি সেটা আসলে সরকারেরই ভাবনা। সেই হিসেবে আমরা গত 100 দিনের একটি মূল্যায়ন এবং আগামীর যেসব এই সরকারের পরিকল্পনা আছে সে সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। শফিকুল আলম, আমরা 100 দিন নিয়ে আলোচনায় যাওয়ার আগে একটু আপনার সাথে আপনার সম্পর্কে কথা বলতে চাই। এই কারণে বলতে চাই যে 5ই আগস্টের আগে আমরা একই পেশায় ছিলাম। আপনিও সাংবাদিক ছিলেন, আমরাও সাংবাদিকতায় ছিলাম, আছি। আর শফিকুল আলম এএফপির বাংলাদেশের চিফ ছিলেন। তো 5ই আগস্টের পরে আপনি সম্ভবত 12 বা 13 তারিখে যে সরকার গঠিত হয়, 8 তারিখে সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে যোগ দেন। তো গত 3 মাসে বা 100 দিনে, বা আপনি হিসেবে বলছেন 96 দিনে, আপনার আগের পেশা এখনকার পেশা কেমন পার্থক্য ফিল করছেন? আগের পেশাটা তো ধরেন খুবই একটা ন্যারো একটা ফোকাসের বিষয়। আমি খুব দূরের থেকে গভর্নমেন্টকে দেখছি, গভর্নমেন্টের কাজ দেখছি, বাংলাদেশের সোসাইটিকে দেখছি, বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে বা বড় বড় ইভেন্ট হচ্ছে সেগুলো রিপোর্ট করছি। খুবই একটা, আমি জানি কোন লোকটার সাথে কথা বলতে হবে, আমি জানি কাদের কি আমার স্ট্রাকচারে কি কার কার ইনফরমেশনটা লাগবে, এবং এটা খুবই ইজি একটা জব। মানে 20 বছর করলে তো আর কিছু তথ্য গ্যাদারিং এর। আর এইখানে হচ্ছে যে অ্যাজ এ প্রেস সেক্রেটারি আমার মানে আমি বললাম যে 18 ঘন্টায় কাজ করতে হয়। আমার প্রথম কথা যে চিফ অ্যাডভাইজার নিজে প্রচুর কাজ করেন, ফলে তার কাজগুলোকে কিভাবে মিডিয়াতে আনা যায় সেটা একটা খুব বিগ ইস্যু। আর একটা হচ্ছে যে প্রতিদিনের তো অনেক ডিসইনফরমেশন হয়, সেগুলো দেখতে হয়। তারপর হচ্ছে আমরা সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করি, সেগুলোর জন্য একটু প্রিপেয়ার করতে হয়। প্লাস হচ্ছে দিনে 7-8টা ইভেন্টের আমরা প্রেস, আপনি দেখছেন যে আমরা যেটা করেছি যে একটা বড় হোয়াটসঅ্যাপ পেজ করেছি, আমরা একটা ফেসবুক পেজ করেছি, ইনস্টাগ্রাম পেজ করেছি, তারপরে এক্স মানে টুইটার পেজ করেছি। প্রত্যেকটা আমাদের নিউজ ফিড করতে হয়। এটা মানে প্রতিদিনের একটা মানে রিলিজিয়াস, ওই 5 ওয়াক্ত নামাজের পড়ার মতো আর কি। এটা আমাদের করতেই হয়। তো এর ফলে এই পুরো এই জিনিসটা করতে যে আমার একটা টিম আছে, আমরা 6 জনের একটা টিম, আমরা প্রচুর মানে এটাই। আর আমার সামনে থাকতে হয়। তারপর হচ্ছে যে আমাদের চিফ অ্যাডভাইজার চান যে আমরা খুব হই, ইন্টারেক্টিভ হই, খুব যেন ওপেন ট্রান্সপারেন্ট থাকি। ফলে কেউ যদি রাত 1টাও ফোন দেয় তাহলে সেই ক্ষেত্রে ধরতে হয়। মানে আপনাদের তো একই সঙ্গে মেইন স্ট্রিম মিডিয়ার জন্য কাজ করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করতে হচ্ছে, এবং আপনি প্লাস যেটা বলছিলেন যে গত 3 মাসে বা আমরা যা দেখছি যে প্রচুর ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, সেগুলো অ্যাড্রেস করতে হয়। সোশ্যাল মিডিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে ম্যানিপুলেট করা যায়, ফলে প্রচুর মিথ্যা নিউজ থাকে। তো আপনার এই সরকারের সাথে ইনভলভমেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি? আমি কিছু না, আমি তো এপি থেকে কাজ করলাম। আমি 8 তারিখে ওনারা টেক ওভার করলেন প্রফেসর নিউজ। 9-10 তারিখে উনি ইয়েতে ছিলেন। 11 তারিখে আমি একটা ফোন পাই, আচ্ছা, যে আসো আমার সাথে কাজ করো। তো আমি 11 তারিখেই জয়েন করি ইনফর্মালি। 12-13 তারিখের দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই। মানে আমরা যেটা আগে দেখতাম যে লাইক আপনার ইমিডিয়েট আগে যিনি এই জায়গায় ছিলেন বা তার আগে যারা ছিলেন তাদের সাথে ওই পলিটিক্যাল পার্টির এক ধরনের সম্পর্কের প্রেক্ষিতে, অথবা চিফ এক্সিকিউটিভ তখন তো ছিলেন প্রাইম মিনিস্টার, তার সঙ্গে সম্পর্কের প্রেক্ষিতে এই পোস্টটি নির্ধারিত হয় প্রেস সেক্রেটারি। তো সেখানে এই ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব যে ভালো সম্পর্ক ছিল তা না। আমার যেটা ছিল যে উনি আমার কাজের সাথে
পেশাদারিত্বের একটা ছিল। সম্পর্ক। হ্যাঁ, পেশাদারিত্ব, উনি আমার কাজের সাথে পরিচিত ছিলেন, আমার লেখালেখি উনি দেখছেন, অনেক দিন ধরে আমার আচ্ছা। লেখা দেখছেন, ফলে উনি মনে করছেন যে আই উইল বি ফিট ফর Okay, দিস fine. জব, সেই জন্য। এবং একই সঙ্গে এরকম মনে করা হয় যে গত মানে সরকার গঠনের পরে বিভিন্ন পদ পদবিতে যারা গিয়েছেন, সেক্ষেত্রে যারা এই গণ অভ্যুত্থান সংগঠিত করেছেন সেই সংগঠকদের একটা ভূমিকা ছিল। না, এদের সঙ্গে না, আপনার না, আগের না, এদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, দে নো মি। আমি এদের অনেককে, এই যে মাহফুজকে আমি চিনি 5 বছর। মাহফুজ আলম, হ্যাঁ, মাহফুজ যিনি আলমকে বিশেষ আমি সহকারী 5 ছিলেন, এখন বছর। অ্যাডভাইজার। নাহিদ আমার অফিসে এসছে সেই অক্টোবর 2023-এ, ওরা যখন ওই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি একটা করলো, নাহিদ, আসিফ এবং ওদের সাথে ওদের তখন সিনিয়র ফিগার ছিল আক্তার, এরা আসছিল আমার অফিসে, জাস্ট ওরা লঞ্চিং করবে আমাকে ইনভাইট করতে। এদেরকে আমি চিনতাম, আই নিউ দিস ক্রপ অফ ইয়াং লিডার্স। তো এদের তো একটা স্পিরিট থেকে এরা আমাকে ডাকে নাই, আমাকে যেটা করছেন প্রফেসর ইউনূস বলছেন যে আমি ওনার টিমের মেম্বার হব কিনা। তো আপনি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করতে গেলে যেটা হয় যে আমরা দেখি, সোশ্যাল মিডিয়াতেও দেখি, আলোচনা হয়, প্রশংসা হয়, সমালোচনাও হয়, তো এই সব কিছু মিলে কেমন লাগে? না, সমালোচনাটা তো মানে মানে দিন শেষে যদি আপনি প্রচুর খাটেন, তারপরে যদি সমালোচনা হয় তখন তো নিতে, বাট ইটস এ পার্ট অফ লাইফ। আপনি যদি পাবলিক ফিগার হন এবং আপনি যদি অনেক বেশি নিউজের সামনে থাকেন, দিস ইজ আপনাকে এটা নিতে হয়। এটা আমি যে বাংলাদেশে এটা হচ্ছে তা না, এটা সারা বিশ্বে এটা হয়। হ্যাঁ, এবং আজকে বোধহয় আপনি দেখেছেন যে হোয়াইট হাউসের ইতিহাসে 27 বছর একটা, এবং মানে একটা ইয়াংগেস্ট প্রেস সেক্রেটারি, তো সেটা নিতে হবে। এবং আপনার কাজের যে ধরনের মধ্যে সমালোচনাও হবে এবং কিছু এটা তো সমালোচনা। ধরেন আপনি যদি থ্রেট বা একটু হেট, ঘৃণা ছড়ানো বা থ্রেট ছড়ানো ছাড়া সমালোচনা কিন্তু ইটস গুড ফর এ সোসাইটি। মানে এটা আপনি আমার কাজটাকে আপনি চুলচেলা বিশ্লেষণ করলেন, আপনি বললেন যে শফিক আপনার এই কাজটা ঠিক হয় নাই, আপনার এই যে অপিনিয়ন, এতে হয় কি আমি তো ইমপ্রুভমেন্টের সুযোগ পাই, বা আমি যদি সিস্টেমেটিক্যালি বারবার ফেল করি, এটা তাহলে ফ্ল্যাগিং হয় বড়দের কাছে যে দেখেন উনি কিন্তু এই জায়গাটায় বারবার মিস্টেক করছেন, উনি পারছেন না। তাহলে হয় কি, তখন চিন্তা হয় যে ওকে, তাহলে ওনাকে সরাতে হবে। সমালোচনাটা যদি আপনি করেন, ইটস গুড, কিন্তু যেটা হয় যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে গালাগালি আসে, থ্রেট আসে, ওইটা বাজে জিনিস। এটা তো আমাদের সোশ্যাল মিডিয়ার মানে আমাদের দিক থেকে এক ধরনের আমাদের একটা ক্যারেক্টারের মতোই যে আমরা, এটা আমি ভাবতাম যে আমাদের দেশে, এটা সব দেশেই সব দেশেই আসে। আমরা যদি মূল আলোচনাতে আসি, সরকারের 100 দিন, আপনি গত রাতে একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন, এবং এটাও একটা ব্যতিক্রমী যে আমাদের আগের সাধারণত সরকারি কর্মকর্তারা, এখন তো আপনি সরকারি কর্মকর্তা, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ থাকেন না, হয়তো কিছু ফুল পাখি এসব ছবি দেন। তো সেক্ষেত্রে আপনি প্রতিনিয়তই আপনার নিজের সম্পর্কে, সরকার সম্পর্কে, সরকারের যেসব আইডিয়া আছে সেসব সম্পর্কে আপনি পোস্ট দিচ্ছেন। তো আপনি 100 দিন সম্পর্কে আপনি 9টি বিষয় বলেছেন। আপনি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবেন যে সংক্ষেপে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা জায়গায় আমি এই গভর্নমেন্টকে প্রচুর নাম্বার দিব, সেটা হচ্ছে স্মুথ একটা ট্রানজিশন। আপনি জানেন এলডিসি বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে যদি একটা রেভুলেশন হয়, পোস্ট রেভুলেশন টাইমটা কিন্তু খুব ক্যাওটিক হয়, ভয়াবহ রকমের ক্যাওটিক হয়। অনেক ক্ষেত্রে কাউন্টার রেভুলেশন হয়। আপনার মনে আছে যে অগাস্টের 15ই আগস্ট, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অ্যাসাসিনেট করা হলো, তারপরে কতগুলো ঘটনা ঘটেছে, ঠিক না? তো অনেকগুলো সিরিজ আকারে। তো যে কোনো রেভুলেশনে যেই বিদেশে এই ধরনের ইয়েতে যেটা হয় যে এক ধরনের টার্মোয়েল তৈরি হয়। তো এই জায়গায় দেখেন উনি প্রফেসর ইউনূস নেওয়ার পরে আমি বলবো যে একটা আকাশে একটা টার্বুলেন্ট প্লেনকে উনি সফট একটা ল্যান্ডিং করিয়েছেন। কিন্তু ঝাঁকি তো পেয়েছি, ঝাঁকি পেলেও এটা খুব তেমন কিছু না, এটা আমার মনে হয় না। কেননা আমরা তো উনার একটা খুব ভালো জিনিস কি, উনি স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমি কোথায় আছি। স্ট্যাটিস্টিক্সে আপনি অনেকগুলো ডেটা নিলে আপনি বুঝবেন যে আপনি কোথায় আছেন। হ্যাঁ, আমরা দেখেন আপনি আমাদের অগাস্টের দিনগুলো সত্যিকার অর্থে চিন্তায় ছিল, অনেকদিন পুলিশ ছিল না। তারপরে 5 থেকে 8 তারিখে আসলে গভর্নমেন্টও ছিল না। হ্যাঁ, সেই জায়গা থেকে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, খুব ছোট একটা গভর্নমেন্ট, খুব ম্যাসিভলি বড়ও না। সেটা নিয়ে উনি 100 দিনে একটা
অনেকগুলো কাজ তো হয়েছে, স্মুথ একটা ট্রানজিশন হয়েছে। খুব কি মানে আগে যে গভর্নমেন্টের মানে আওয়ামী লীগের ঝাঁকির কথা আমি যেটা বলছিলাম হ্যাঁ। যে কিছু ঝাঁকি তো আমরা মানে বিদেশি মিডিয়া তো দেখেছি, এমনকি ট্রাম্প তার ইলেকশনের আগে একটি টুইটও করেছেন যে এই বাংলাদেশে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা হয়েছে, এবং সেটা তো ওই ট্রানজিশনাল না, আমরা টাইমটাতেই। আমরা 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 যেগুলো দেখছি আমার মনে হচ্ছে যে এটা প্রথম দিকে কিছু অ্যাটাক হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি যে বেশিরভাগ অ্যাটাকই ছিল পলিটিক্যাল ইয়েতে। তাই যে ছেলেটা ধরেন একটা হিন্দু লোকের বাড়িতে অ্যাটাক হলো, হ্যাঁ, এখন সে আবার একই অ্যাট দ্য সেম টাইম দেখা গেল সে ভুরুঙ্গমারি উপজেলা আওয়ামী লীগের সে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি। এখন আপনি কি তাকে তার ফেইথের কারণে অ্যাটাক হলো, নাকি সে আসলে অ্যাটাক হলো তার পলিটিক্যাল, যে কারণে হোক এই অ্যাটাকটা কি জাস্টিফাইড? না না, কোনো অ্যাটাকই জাস্টিফাই না, কোনো মার্ডার কোনো ভায়োলেন্সই জাস্টিফাই, কোনো সোসাইটিতে এটা হোক, এটা কোনো গভর্নমেন্ট কেউই চায় না, আমরা কেউই চাই না। মানুষ মানে আমরা চাই একটা পিসফুল ট্রানজিশন, কিন্তু যেটা হচ্ছে যে আপনি যেই পরিমাণ অ্যাট্রোসিটি আগের গভর্নমেন্ট করছে, ফলে যেটা হচ্ছে কি সোসাইটিতে এক ধরনের অনাচার তৈরি করে গেছেন, সেটার অনেকে আবার রিট্রিবিউটিভ একটা অ্যাকশনে গেছেন। তো আমরা চেষ্টা করছি এটাকে কতটুকু সর্বোচ্চ চেষ্টা করছি এটা থামাইতে, এবং সেই থামানোর জন্য তো আমার মূল টুলস হচ্ছে পুলিশ। দেখা গেলো যে পুলিশই স্ট্রাইক করে বসে আছে, আপনারা তো জানেন পুলিশ বেশ কিছুদিন নাই। তো আমরা কিন্তু আমি মনে করি যে একটা স্মুথ একটা ট্রানজিশন হয়েছে, এবং আমরা দেখতেছি যে সেপ্টেম্বর এবং অক্টোবরের আমাদের কাছে, আমি এটা পাবলিশ করব আজকে বা কালকে, যে আমাদের যে ক্রাইমের যে ফিগার আমরা দেখছি, সব ধরনের ক্রাইম, এটা আমরা ন্যাশন ওয়াইড আমরা নিচ্ছি, দেখা যাচ্ছে যে মার্ডারের ফিগার, অন্যান্য মেজর ক্রাইমের ফিগার, এই সেপ্টেম্বর অক্টোবরের যে ফিগার, গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের ফিগার অলমোস্ট সেম। আচ্ছা, করেসপন্ডিং পিরিয়ডে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা মনে করি যে মানে সিচুয়েশন হ্যাজ স্ট্যাবিলাইজড। বাট আপনি ডাটা বা ফিগারই কি শেষ কথা, মানে একটা সেন্স অফ ইনসিকিউরিটিটা আসে অনেক, হয় কি আপনি একটা দেখেন যে গতকাল পলিটিক্যাল টার্ম হইলে আজিমপুরে ডাকাতি হয়েছে, একটা বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল, এটা তো একটা যে মেসেজটা দেয় মানুষের মধ্যে যে তাহলে কি আমরা কি ইনসিকিউর না। এটা কারণ হচ্ছে কি এগুলো যেভাবে আসতেছে, আর যেহেতু এক ধরনের একটা পলিটিক্যাল আপহিভেল হলো, হ্যাঁ, পলিটিক্যাল একটা বড় ধরনের একটা গণ অভ্যুত্থান হলো, মানুষ এক ধরনের হয় কি নার্ভের মধ্যে যে অনেক নিউজগুলো যাচ্ছে। বাট যদি আপনি ইন টার্মস অফ যদি আপনি দেখেন, কি যেন ফিগার দেখেন, ক্রাইমের ফিগার, ওভারঅল ক্রাইম ইটস স্টেবল। আমরা মনে করি সিচুয়েশন ইজ as normal as it was October November last year. আরো কিছু বলছিলেন যে একটা হচ্ছে ট্রানজিশন, হ্যাঁ, আপনার যে 9টা পয়েন্ট ছিল, এটা একটা তো স্মুথ ট্রানজিশন, তারপরে ইকোনমিক রিকভারি, আপনি ফ্যান্টাস্টিক একটা রিকভারি হয়েছে, একটা ওরা যেটা করে গেছে এটা একটা মানে ইকোনমি পুরো সব দিক দিয়ে একটা ভঙ্গুর জায়গায় রেখে দিয়ে গেছে, ফলে যেটা হচ্ছে যে আপনি রিকভারিটা করবেন কিভাবে। তো এটার জন্য প্রফেসর ইউনূস যেটা করছেন যে ফ্যান্টাস্টিক কিছু ব্রিলিয়ান্ট কিছু লোককে নিয়ে আসছেন যারা জানে জবটা কিভাবে করতে হয়। তো তারা এসে দেখেন ব্যাংকিং সেক্টর এখন কামব্যাক করছে, তারপরে রিজার্ভকে আমার টাচ না করেই আমি ইন্টারন্যাশনাল যে পেমেন্টের যে অব্লিগেশন সেটা আমি মিট করতে পারতেছি। তারপর হচ্ছে এক্সপোর্টে আপনি দেখেন অক্টোবরের এক্সপোর্ট ফিগার নিয়ারলি 21% গ্রোথ, আর সেপ্টেম্বরের এক্সপোর্ট ফিগার নিয়ারলি 7% গ্রোথ, মানে ইভেন আফটার আগস্টের এবং জুলাই মাসের সেরকম। হ্যাঁ, তাহলে এক্সপোর্ট হ্যাজ মেড এ কামব্যাক। কিন্তু যেটা যেমন আজকে আমরা আমাদের একটি 100 দিনের যে মূল্যায়ন, একটি চেম্বার বডির প্রেসিডেন্টের বক্তব্য দেখছিলাম, এবং এছাড়াও যারা অন্যরা বলছে যে আমাদের মধ্যে ব্যাংকিং খাতে দুর্বল ব্যাংক সবল ব্যাংক এরকম একটা ধারা হয়ে গেছে, এবং বাংলাদেশ ব্যাংকের একজন স্পোক্স পার্সন বোধহয় এটাও বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে আর কিছু করার নেই। তো আসলে যে অর্থনীতির যে আমরা দেখেন বাইরের দেশে কিন্তু এরকম ব্যাংকের অবসায়ন প্রচুর হয়। হ্যাঁ, আমি তো বলবো যে ওভারঅল ব্যাংকের হেলথটা কিরকম, আমাদের ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ কি বাজে কিনা। আমরা তো দেখছি যে ব্যাংকিং সেক্টর হ্যাজ মেড এ কামব্যাক। হ্যাঁ, বড় বড় ব্যাংকগুলো মোটামুটি সবাই এখন একটা বেটার জায়গায় এসছে। কিছু কিছু ব্যাংকের অবস্থা খারাপ, আমি অস্বীকার করছি না। বাইরে যেটা হয় যে আগেও ছিল, যেরকম আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু তারা কিন্তু কিছু ব্যাংককে মার্জার একটা প্ল্যান করেছিল, এটা আগায় নাই, ওরাও কিন্তু এটা কিছু করতে পারে নাই। আমাদের এখানে যেটা হইতে পারে যে অনেক ক্ষেত্রে
আমি জানি না ওনারা কি ডিসিশন নেবেন বা কি সিচুয়েশন, বাট আমেরিকা বা ওয়েস্টার্ন দেশগুলো হচ্ছে যে তুমি ব্যাংকিং এ পারতেছো না, ইটস এ পার্ট অফ কোম্পানি, ঠিক না? এটাও তো একটা ব্যাংক কোম্পানি, অ্যাক্টের মাধ্যমে ব্যাংকের। সে যদি না পারে ওকে অবসায়ন হয়ে যাক, সে ডিজলভ হয়ে যাক, পারতেছে না। আমি একটা রুগ্ন ব্যাংক রেখে বা সরকার একে সাবসিডি দিবে না, এইটুকু আমি বলতে পারি। এটা ট্যাক্স পেয়ারের আমানি দিয়ে আমি তোমাকে কেন সবল করবো? এরকম বলা হয় যে এই যে ব্যাংকিং সেক্টর খারাপ হওয়ার বা অর্থনীতি খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তো কিছু প্রসেস আমরা দেখেছি, সরকারের পক্ষ থেকে কিছু বক্তব্য শুনেছি, এই টাকা কি আসলে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ বা সম্ভব কিনা? এটা আমি বলতে পারি এই ব্যাপারে আমাদের আমরা যে চেষ্টাটা করছি, এটা আমি বলবো যে সর্বোচ্চ চেষ্টা করা। প্রফেসর ইউনূস ইউএনএ গেলেন, ইউএনএ যে সমস্ত দেশে আমরা মনে করছি যে টাকাগুলো পাচার হতে পারে তাদের সবার সাথে কথা বলেছে। তারপরে ইউএস এর অফিসিয়ালদের সাথে, বিকজ ইউএস এর এগুলো মেকানিজম আছে কিভাবে টাকা তো আপনার ট্র্যাক করতে হবে যে কোথায় কোথায় গেছে। তো এইটা ওদের এই টুলসগুলো আছে, এটার সাথে আপনার সিঙ্গাপুরের সাথে এইটা নিয়ে কথা হয়েছে, সুইজারল্যান্ডের সাথে এটা নিয়ে কথা হয়েছে, তারপরে কানাডার সাথে কথা হয়েছে। সব জায়গায় যে সমস্ত জায়গায় আমরা মনে করতে পারি যে এই টাকাগুলো এই সমস্ত জায়গায় পাচার হয়েছে, বা ব্রিটিশ হাই কমিশনের সাথে কথা হয়েছে, তো সব জায়গায় কিন্তু আমরা নক দিচ্ছি। এবং এটার ব্যাপারে আমরা ইভেন এটাও চিন্তা ভাবনা করছি যে অনেকে আমাদেরকে সাজেস্ট দিয়েছেন যে একটা ইন্টারন্যাশনাল ল ফার্ম নিলে তারা এগুলোতে যারা তাদের একটা এক্সপার্টিজ আছে তারা এগুলো করার ক্ষেত্রে। তো আমাদের যতটুক, এটাই পুরো টাকাটা তো আমারও না আপনারও না, টাকাটা বাংলাদেশের মানুষের টাকা চুরি হয়ে গেছে। তো সেই টাকাটা ফেরত আনলে যেটা হবে যে আবার মানুষের কাজে এটা ইউজ করা যাবে। সেটা না হয় করলাম, কিন্তু মানুষের এখনকার একটা বড় চিন্তার জায়গা হচ্ছে পণ্যমূল্য, ইনফ্লেশন। এটাকে যেরকম আমরা দেখেছি গত অক্টোবরে খাদ্যপণ্য 13%। হ্যাঁ। সো এবং মানুষের মধ্যে এটাই সবার ক্ষেত্রেই একটা ধারণা যে 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেছেন, এই সরকার শেষ হয়ে গেছে, এখন নতুন সিস্টেম, নতুন ব্যবস্থা, পণ্যমূল্য আমার আয়ত্তের মধ্যে আসবে। তো এবং আগে বলা হতো সিন্ডিকেটের কথা, তো এখনো কি সেই সিন্ডিকেটের কারণেই কি পণ্যমূল্যের এই অবস্থা? আমি কোনো কিছুই রুল আউট করছি না। আমার কথা হচ্ছে যে সিন্ডিকেটের কথা আমরা শুনেছি। সিন্ডিকেট আসলে থ্রাইভ করে কখন? যখন আপনার সাপ্লাই ক্রাঞ্চটা তৈরি হয়, যে আপনার সাপ্লাই নেই, তখন হয় কি প্রতি ঘাটে ঘাটে তখন চাঁদাবাজি হয় বা স্পেকুলেশন হয়, সিন্ডিকেট খুব অপারেট করে। আবার যদি আপনি তখন সাপ্লাই যদি অনেক বেশি হয়, আমরা তো কারণ বাজারে অফিস করছি, দেখবেন যে ট্রাক ভর্তি কফি নিয়ে আসছে, বিল কেনার লোক নাই, ওইখান থেকে হয়তো সে 5 টাকা করে একটা কফি নিয়ে আসছে, এইখানে এসে সে 1 টাকাও বিক্রি করতে পারতেছে না, এটাও হয়। কিন্তু আপনার ঠিক সিন্ডিকেটের কথা আসছে, তারপরে ডিউটির কথা আসছে, যে ট্যারিফ, যেটা অনেক ক্ষেত্রে ট্যারিফটা হাই, অতএব এটা কমানো যায়। আমরা প্রত্যেকটা জিনিস ট্যারিফ আমরা কমিয়েছি, আমরা মার্কেটে সাপ্লাই চেনটা বাড়ানোর দেখেছি। তারপরে হচ্ছে যে আমরা এমন কোনো যতগুলো মেজার নেওয়া যায়, যেমন ধরেন গরিব মানুষের কাছে, যারা স্বল্প আয়ের লোক, তাদেরকে আবার কম মূল্যে সাবসিডাইজ রেটে আমরা খাদ্য সরবরাহ করছি সর্বোচ্চ। কিন্তু ওটা নিয়ে ওটা সমালোচনা হয়েছে যে 45 লাখ গরিব মানুষের কার্ড এই সরকার বাতিল করে দিয়েছে। আমার মনে হয় না এটা কি সত্য। আমরা এটা চেক করেছি যে এটা ওই রকম কিছু কিছু হয়তো ফলস কার্ড থাকতে পারে, আমি এটা চেক করে নিব। এটা কি ফলস কার্ড বাতিল করা হয়েছে? আমি এটা চেক করে নিব, আপনারা আমি জানাবো এটা। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের আজকের 100 দিন নিয়ে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম। এর মধ্যে ঢাকা শহরের জন্য খুব কমন রিক্সা পোলার, একজন রিক্সাওয়ালা, উনি দিনাজপুরের, ঢাকাতে উনি পার্মানেন্ট রিক্সা পোলার না, উনি কৃষি কাজ করেন, কয়েক মাস করে ঢাকায় রিক্সা চালান। ওনার একটা কথা আমার কানে বাজছে, উনি বলছেন যে এই পরিবর্তনের পর আমাদের কোনো উনি গার্ডিয়ান বলেন, উনি বলছেন অভিভাবক নেই। মানুষের মধ্যে কি আসলে এরকম একটা সেন্স আছে যে তাদের কোনো গার্ডিয়ানশিপ নেই, আমার এলাকাতে কোনো গার্ডিয়ান নেই, যেহেতু পলিটিশিয়ানরা নাই এখন এলাকাতে, অথবা আমার কোনো, উনি এটা বলছেন যে আমার একটা সমস্যা হলে আমি কার কাছে যাব। সো এই যে এই সেন্সটা কেন? এই সেন্সটা ওই গত 15 বছরে যেই ধরনের একটা পলিটিক্যাল স্ট্রাকচার তারা দাঁড় করিয়েছিলেন, সেইখান থেকে এই সেন্সটা আসছে।
হ্যাঁ, আপনার আসলে যদি যে আমি আপনি ভাবতে চাই যে আমার একজন অভিভাবক লাগবে। হ্যাঁ, বা আমি মনে করি যে আমার একটা প্রোটেকশন লাগবে, বা আপনি এমন একটা জমিদারি ব্যবস্থা তারা তৈরি করেছে যে আপনি লোকাল জমিদারের কাছে না যে আপনার কাজও হচ্ছে না, এটা তো খারাপ এক ইন এ সেন্স। হ্যাঁ, আমি আমার গার্ডিয়ান লাগবে কেন? আমাদের কিন্তু ন্যাশনালিও একটা পারসেপশন ছিল যে আমার সমস্যা হচ্ছে আমি সরাসরি গভর্নমেন্টের ওই ইউটিলিটি সার্ভিসের, আমার বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে আমি আরইবির কাছে যাব, আমার পুকুরের মাছের অবস্থা খারাপ, আমি উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে যাব। আমার এগুলো তো সরাসরি এগুলো তো মানে আমাদের দীর্ঘ প্র্যাকটিস, যেরকম ন্যাশনালি পারসেপশন ছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। হ্যাঁ, মানে উনি এরকম একটা ডিক্টেটরশিপ তৈরি করছেন, মানুষের মধ্যে সেরকম ধারণা ছিল, এবং এটা খুব বাজে। বাংলা যে কোনো সোসাইটিতে এই ধরনের একটা পারসেপশন খুবই বাজে জিনিস। একটা উনি ওনার মতো করে ওনার দেখেন আপনি ওনার ব্লেসিংস ছাড়া কিছু হয় না, পুরো দেশটা হয়ে গেছিল ওনার একটা হুইমের উপরে চলতো। উনি যেটা ভাবতেছেন সেটাই, উনি যেটা বলবেন সেটাই বেদবাক্য, উনি ভুল করতে পারেন না। হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা ভুল করতে পারেন না। এই যে একটা আপনি একদম খোদার ঠিক পাশে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন, এটা তো ওনার বিকল্প নাই। বিকল্প আপনি, আমি, বিকল্প সবাই, কিন্তু বিকল্প তো সিস্টেম তৈরি করে। ওই একই নিউজে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছিলেন, উনিও হতাশা প্রকাশ করছেন যে অ্যাটলিস্ট আমরা যে রেজিম আমাদের উপর এরকম রিপ্রেশন করেছে, হত্যা করেছে, আমরা তা চেয়েছিলাম বিচারটা শুরু হোক। এর মানে হচ্ছে যে তারা মনে করছে যে এখনো বিচার শুরু হওয়ার প্রসেসটা শুরু হয়নি। আপনি যে শেখ হাসিনার কথা বলছেন যে শেখ হাসিনা ইন্ডিয়াতে অবস্থান করছেন, কিন্তু শুরু হয় না, এটা ভুল কথা। মানুষের মধ্যে পারসেপশন যে এটা আমার মনে হয় যে উনি ভুল ধারণা করছেন। আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালকে আবার নতুন করে আমরা এই কেসগুলো তারা দেখছে, কিছু কিছু ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে। 18 তারিখ হাজির করার কথা। হ্যাঁ, এবং কিন্তু যাদের হাজির করার কথা কেউ তো দেশে নাই, সবাই তো এখন এরা চলে, ওই যে বললাম 5 থেকে 8 তারিখে তো গভর্নমেন্টই ছিল না, তারপরে পুলিশ ছিল না, আপনি যে অ্যারেস্ট করবেন কাকে দিয়ে অ্যারেস্ট করবেন? না, এখন কিন্তু বাট ওরা মনে করছে যেহেতু 5 তারিখের পরে শেখ হাসিনা নাই, ইউনূস গভর্নমেন্ট 8 তারিখে দায়িত্ব নিয়েছে, ওই 3 দিনের দায়িত্ব তো শেখ হাসিনা নেবেন না, এটা ইউনূস সরকারকে নিতে হবে। না, ইউনূস সরকার কেন নেবে? যে এই যে 3 দিনে তারা পালিয়ে যেতে পারলো, এই জন্য কি সরকার? আমি যদি শপথ না নেই তাহলে আমার কথা কেন শুনবে? এক্স্যাক্টলি, বাট ঠিক না, মানে সরকার কি এই 3 দিনের কোনো কিছু রিভিউ করেছে যে তারা কিভাবে গেল, কোন দিক দিয়ে গেল? না, সেটা নিয়ে ইনভেস্টিগেট হচ্ছে, কিন্তু ওইটার দায় আমি কেন নিব? দায় এই জন্য নেবেন যদি আপনি সেই ইনভেস্টিগেশন করে যারা দায়ী, নিশ্চয়ই তারা এয়ারপোর্ট দিয়ে গিয়েছে, নিশ্চয়ই তারা কোনো সীমান্ত দিয়ে গিয়েছে ওই সময়, সেটা কিন্তু আপনি ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের যদি এটা দায় নিতে হয়, এটা তো ঠিক না। এই জন্য ঠিক না যে ওনারা ওনারা শপথ নিয়েছেন, যেটা রাষ্ট্রের কাছে যে রাষ্ট্রীয় জব উনি নিয়ে শুরুই করেছেন 8 তারিখ সন্ধ্যার পরে, মানে ইফেক্টিভলি 9 তারিখ থেকে। রাইট। হ্যাঁ, তো এই জন্য এটার বাট আমরা যেটা কিভাবে গেল অবশ্যই আমরা ইনভেস্টিগেট হচ্ছে, কারা কারা এখানে ইনভলভ, কারা কারা এটা এদেরকে ইয়ে করলো, পুলিশের কারা কারা এদেরকে হেল্প করেছে, আমরা তো জানার চেষ্টা করছি। এমনই যেটা হয়েছে যে অনেক পুলিশ অফিসারও চলে গেছে। হ্যাঁ, সেটাই না, বাট এখন ওই যে চেম্বার প্রেসিডেন্টের একটা কথা ছিল যে ব্যবসায়ীরা এক ধরনের মামলার ভয়ের মধ্যে আছেন। মামলার ভয় এটা, যেটা আইন উপদেষ্টা বলেছেন, আগে ছিল গায়েবী মামলা, এখন হচ্ছে ঢালাও মামলা। সো দেখা গেল যে কারো কোনো ব্যক্তিগত স্বার্থে কোনো একটা মামলাতে কেউ কাউকে, কয়টা মামলা হয়েছে এরকম একটা হলেও তো সেটা একটা মানুষের মধ্যে সেই ইমপ্রেশন দেয়। আর একটা হচ্ছে যে এখন আপনি পারসেপশনের উপরে যদি উনি কথা বলেন তাহলে তো কথা আগায় না। আমার কথা হচ্ছে যে উনি হার্ড ডাটা, এটা আমার মনে হয় অমূলক ভয়, পুরোপুরি অমূলক ভয়। বাংলাদেশের সমস্ত বিজনেসম্যানরা তো ইয়ে করছে, আর সেরকম যদি ভয়ই থাকতো তাহলে এক্সপোর্টের কি 20% গ্রোথ হয় নাকি? না, কিন্তু হয়তো কি এই কারণে ভয় যে তাদের সাথে মানে সরকারের সঙ্গে তো ব্যবসায়ীদের একটা সম্পর্ক থাকবে, আমি বলছি না যে কোনো মানে অফিসিয়াল সম্পর্ক থাকবে। সো ওই কারণে কি তারা ভয় পাচ্ছে, যেহেতু আগে সরকারের সঙ্গে তাদের এক ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেই কারণে। আমরা কি কাউকে বলছি যে তুমি ওর সাথে সম্পর্ক ছিল বলে আমি তোমাকে প্রসিকিউট করছি? আমরা যার কাছে দেখছি যে তার ক্রিমিনালি অফেন্স আছে, ক্রাইম যে করেছে, তাকেই আমাদের অ্যারেস্ট করার চেষ্টাটা আছে। আচ্ছা, আইসিটি নিয়ে যেটা বলছিলেন যে
দেখা গেল যে আগে এই আইসিটি আদালতের আগে যিনি আসামি পক্ষের আইনজীবী ছিলেন উনি এখন প্রসিকিউটর, হ্যাঁ চিফ প্রসিকিউটর। হ্যাঁ মানে এটা কেন না না মানে এইটাই কি মানে আপনি দেখবেন হচ্ছে যে আমরা ট্রায়ালটা ফেয়ার করছি কিনা, আপনার এটা দেখা কে আসলো এটা ইস্যু না, কে চিফ প্রসিকিউটর এটা আমার মনে হয় না এটা ইস্যু হচ্ছে যে আপনি ট্রায়ালটা কি ফেয়ার হচ্ছে কিনা। তাহলে আগে যেসব ট্রায়াল শুরু হয়েছিল সেগুলো কি আর হবে না? কোন আগের ট্রায়ালগুলো? মানে যে কিছু মামলাতে জামাতের কিছু নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাদণ্ড সেটা দেওয়া হয়েছে। আইসিটি যারা নতুন জাজ তারা বুঝবেন, এটা তো কোর্টের এখতিয়ার। এখন যদি চিফ প্রসিকিউটর মানে উনি যেহেতু ওনাদের আইনজীবী ছিলেন, এই পুরো জিনিসটা হচ্ছে চিফ প্রসিকিউটর দেখেন। বাট ধরলাম যে হাইপোথেটিক্যালি উনি যার আইনজীবী ছিলেন, এখনো তো যদি এই বিচার হয় তাহলে উনি আসামি, তাহলে উনি কোন পক্ষকে তখন রিপ্রেজেন্ট করবেন? যে আসামির উনি না না ওই আইনজীবী ক্ষেত্রে ছিলেন। উনি তো এটা তো একটা স্ট্যান্ডার্ড রুলস আছে, আমি ওর সাথে আর থাকবো না। আপনি যখন গভর্নমেন্টে তো আপনার তো ন্যাচারালি আপনার এদের থেকে আপনার বের হয়ে আসতে হবে, আপনি ওদের আর লয়ার থাকতে হবে না, আপনি এখন গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট, ইউ আর দ্য চিফ ল অফিসার অফ দ্যাট কোর্ট, ঠিক না? এবং এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এরকম মানে কেউ মনে করেন যে আসলে এই সরকারের উপর জামাতের একটা প্রচন্ড রকম প্রভাব আছে, যে কারণে উনি কি জামাত করেন? আমি সেটা বলছি না, তাহলে যে আইসিটি আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রো জামাত লোকজন বেশি এখন এগুলো তো পারসেপশন, আমাকে দেখান যে এই লোকটা প্রো জামাত বা ইলেক্ট্রা আমরা জামাত কর্মীকে এই জায়গায় দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদেরকে দেখান না, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে দিয়েছি। আমরা দেখতেছি যে কেউ কম্পিটেন্ট কিনা, কম্পিটেন্ট হলে তাকে দেওয়া হচ্ছে, এর বাইরে আর কিছু দেখা হচ্ছে না। আবার বিপরীত দিকে দাবি আছে যে আগে সরকারের সাথে যারা সম্পর্কিত ছিল কর্মকর্তা হোক, যে তাদেরকে বিদায় করে দিতে হবে। আসলে কি এরকম? না, তারা তো অনেকের বিদায়ের প্রশ্নটা এই জন্য হয়েছে, হ্যাঁ এই জন্য তারা তো একটা ফ্যাসিস্ট এনাবলার ছিল, এটা বাংলাদেশের একটা ভয়ঙ্কর রকমের একটা ফ্যাসিজম, এবং তারা এনাবলিং করেছে এটা। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই তাদের কাজকর্ম, এদের অনেকেই ম্যাসিভ নাম্বার অফ দেম আর করাপ্ট। হ্যাঁ, তারা একটা ডিক্টেটরশিপকে বাঁচিয়ে রেখেছিল বা তাকে নরিশ করেছে এই কারণে যে এটা করলে তারা লাভবান হবে, ব্যক্তিগত লাভালাভের জন্য। সেই কারণে, নট বিকজ তারা আওয়ামী লীগ করতো তা না, তারা একটা ফ্যাসিস্ট ইয়েকে তারা জিয়ে রেখেছে এক ধরনের। না, কিন্তু এরকম মনে করা হয়, যদিও এই সরকারটা হচ্ছে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, বাট এই সরকার বিশাল পলিটিক্যাল এজেন্ডা আছে। বিশাল পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে যে আপনি যদি রাষ্ট্রকেও ঠিক করতে চান তো সেটা তো অবশ্যই পলিটিক্যাল এজেন্ডা নিয়েই কাজ করতে হবে। তো সেখান থেকে একটি পক্ষকে মানে ধরলাম যে আপনি যাকে বলছেন ফ্যাসিস্ট এনেবলার, তাদেরকে বাদ দেওয়া, সেটা হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে সরকারি কর্মকর্তাদের মধ্যে। কিন্তু যে মানুষ, সাধারণ মানুষের মধ্যে আগের ফ্যাসিস্ট, আপনার ভাষায় বা যারা দাবি করছে তাদের ভাষায়, সেই ফ্যাসিস্টের পক্ষের যে মানুষ, ধরলাম যদি ভোট হয় বাংলাদেশে 30%, 35%, তো এদেরকেও কি আপনারা একইভাবে বিদায় করে দিবেন নাকি? না না, আমাদের একটা এই পুরো বিষয়টা হচ্ছে যে আপনি 15 বছরে যে অনাচার হয়েছে, 15 বছরে যে অবিচার হয়েছে, সেগুলোকে আমরাকে অ্যাকাউন্টেবল করা। তো অ্যাকাউন্টেবল করতে যেটা হয়েছে যে সেই ক্ষেত্রে পলিটিশিয়ানও যেরকম আমরা পাচ্ছি যে এটার জন্য দোষী, ঠিক একইভাবে পুলিশের লোক দোষী, একইভাবে আপনি সিভিল ব্যুরোক্রেসিতেও অনেকে দোষী ছিল। একটা ডিক্টেটরশিপ তো একা বড় নয়, তার ডালপালাটা অনেক দূর বিস্তৃত থাকে, এবং যেই ডালপালারে যারা হৃষ্টপুষ্ট করেছেন তাদের সবাইকেই তো আসলে টার্গেট করা উচিত, এবং এটা জনদাবি, এই দাবিতে আমরা কাজ করছি। ঠিকই আছে। তাহলে আপনি যেটা বলছিলেন যে ফ্যাসিস্টের পক্ষে পুলিশ ছিল, আর আমলাতন্ত্র ছিল, অবশ্যই অন্যান্য প্রতিষ্ঠান ছিল, কিন্তু আপনি তো তাদেরকে ডিসব্যান্ড করার কথা বলছেন না। এই ফ্যাসিস্ট শক্তি যে পলিটিক্যাল পার্টিকে পুলিশ অ্যাজ এ ডিপার্টমেন্টকে তো আমরা প্রবলেম মনে করছি না, কিন্তু আপনি তো আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার কথা বলছেন। না, আমরা আওয়ামী লীগের ব্যান করার কথা বলছি না, আপনি এটা তাহলে ভুল শুনেছেন। কে বলেছে আওয়ামী লীগকে ব্যান করছি? আপনারা বলেছেন যে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, আপনিও বোধহয় বলেছেন। আমি বলছি এই জন্য আমরা বলেছি যে আওয়ামী লীগ ইন দ্য কারেন্ট ফর্ম, ওকে, কারেন্ট ফর্মে আওয়ামী লীগের এইটা করতে দেওয়া হবে না। কেন? এটা কারেন্ট ফর্মে তার একটা ফ্যাসিস্ট পার্টি। আপনি আওয়ামী লীগের কেউ দেখেন এত বড় একটা ম্যাসাকার হলো, তারা কোনো ধরনের রিমোর্স করছে, কোনো রিগ্রেট করছে, তারা কোনো দিনের সরি বলছে? মানে এই যে বাচ্চা ছেলে মেয়েদেরকে কি ভয়াবহভাবে আপনি ব্রুটালি কিলিং হয়েছে,
তারা তো এখনো বলতেছে যে না এগুলো আসলে জাস্টিফাইড ছিল বিকজ এই ছেলেরা 3000 পুলিশ মেরেছে, তাদের এটা ভার্সন। কি ভয়াবহ একটা মিথ্যাচার। তা আপনি তো একটা সরি বলতেছেন না, আপনি একটা এদের যেই আন্দোলন করলো তাদের প্রতি আপনার কোনো ধরনের কোনো, আপনি তাদেরকে মার্ডার করছেন, তাদের 19,000 ছেলে মেয়ে আহত হয়েছে, তাদের শত ছেলে চোখ হারিয়েছে, আপনার মধ্যে কোনো ইয়ে নেই, তাহলে আপনি তার সাথে আমি কিভাবে এতে তো এই কারেন্ট ফর্মে তারা যতদিন না ঠিক করবে কি জানো ওদের চেঞ্জ ফর্মটা কি হবে, মানে হ্যাঁ? সেটা ওই চেঞ্জ ফর্মের রূপরেখাটা কি হওয়া উচিত? আমি জানি না, বাট তাদেরই ভাবতে হবে। না, সেটা কি আপনি কি চাবেন, লিডারশিপের আপনি কি পরিবর্তন? চাবেন এমন কোন পার্টির মেম্বার হতে যার লিডারশিপ টোটালি টেন্টেড বাই এ ম্যাসাকার? সেটাই বলছি, তাহলে লিডারশিপের চেঞ্জটা কি একটা চেঞ্জ ফর্ম? এটা তো তারা ডিসাইড করবেন। অবশ্যই অবশ্যই আপনি কি আপনার একজন মার্ডারারকে আপনি কি পার্টি লিডার মানবেন, করবেন আপনি? এখন যদি আওয়ামী লীগেরা মানে, তাহলে আপনার সাথে তো তাহলে আমার তো আপনাকে তাহলে আমি কিভাবে পলিটিক্যাল অ্যাকোমোডেশনে আনবো? তাহলে আওয়ামী লীগ আপনি তাহলে এটা আপনি দেখেন এই পুরো বিষয়টা নিয়ে ইয়েও বলেছেন, জার্মান অ্যাম্বাসেডারও কথা বলেছেন। আপনি দেখেন সেম ইয়েতে পৃথিবীতে কেউ এটা মানে না। আপনি যেটা করেছেন, আপনি যে অনাচার করেছেন, আপনি যে ভয়ঙ্কর একটা ম্যাসাকার করেছেন, এটা আপনার স্বীকার করতে হবে। স্বীকার করার পরে যারা টেন্টেড ছিল তাদের বিচার হতে হবে। তারপরে আসে তো এদেরকে পলিটিক্যাল অ্যাকোমোডেশনের কথা আসে। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যেসব স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিজ আছে, লাইক বিএনপি, গণমঞ্চ বা অন্য গণসংহতি, জামাত ইসলামী, ওইসব দলগুলোর সাথে এই সরকারের সম্পর্কের রসায়নটা কীরকম? ভালো, আমরা তো 4 দফা আলোচনা হয়েছে, আমাদের এই একটা ডায়ালগটা চলমান, এটা চলছে, এবং এই ডায়ালগে আমরা তাদের কাছ থেকে খুবই ভালো সাপোর্ট পাচ্ছি। আমরা মনে করি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের অংশীজন, এবং আমরা যে 6টা কমিশন করছি, আমরা 31শে ডিসেম্বরের মধ্যে আশা করছি যে তাদের রিপোর্টগুলো পাবো, এবং এই রিপোর্টগুলো নিয়ে এদের সাথেই কথা হবে। বিশেষ করে কনস্টিটিউশন চেঞ্জের কথা, অ্যামেন্ডমেন্টের কথা আসছে, তো এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তো পলিটিক্যাল পার্টিগুলো বড় অংশীদার, তার সাথে কথা বলাটা খুবই জরুরি, এবং তাদের কনসেনসাসের ভিত্তিতেই এটা দাঁড়াবে যে আমরা কতটুকু অ্যামেন্ডমেন্ট করা যাবে। এসব ক্ষেত্রে কি মাননীয় প্রধান উপদেষ্টার কোনো ব্যক্তিগত চিন্তা আপনি বুঝতে পেরেছেন? যে না, ওনার কোনো ব্যক্তি, কথা হচ্ছে যে আমরা কমিটি করে দিয়েছি, কমিটিগুলো অনেক মানে কোনো তেমন একটা কন্ট্রোভার্সি তৈরি হয়নি, কমিটিগুলো কাজ করুক, তারা রিপোর্টটা দিক, দেন আমরা কনসালটেশন করব, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে যেটা হওয়া উচিত, যেটা সবাই মনে করেন যে আমি এতটুকু রিফর্মটা নিব, সেটার উপরে আমরা, মানে এরকম বলা হচ্ছে যে এখন তো রিফর্মের যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা এই আন্দোলনের সংগঠক, তাদের রিফর্মের বক্তব্য অনেক বিশাল, হুইচ ইজ ভেরি ন্যাচারাল। হ্যাঁ, তারা একটা পরিবর্তন চেয়েছে, পরিবর্তনের আকাঙ্ক্ষাটা অনেক বড় থাকবে। বাট আমরা অন্য পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে তারা রিফর্মের ক্ষেত্রে অত বড় কিছু তারা এই মুহূর্তে চায় না, এবং তারা এটাও বলে যে এই সরকারের সেই ম্যান্ডেট কি আছে যে তারা এত বড় রিফর্ম করবে, বরং সেই আমি মনে করি এই গভর্নমেন্ট। জায়গাটা আমি ডিসএগ্রি করি, গভর্নমেন্টের প্রচুর রিফর্ম, আপনি পুরো ওয়ার্ল্ডগুলো দেখেন না, সব জায়গায় লেখা কি আছে, রাষ্ট্র মেরামত চাই। এই আন্দোলনটা হলো রাষ্ট্র মেরামতের চিন্তায়, বৈষম্য ছিল, বৈষম্যটা দূর করেছে, এবং আন্দোলনের পরে আন্দোলনের সময় সবারই হচ্ছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, সেই ম্যান্ডেটটাই আমাদেরকে এই বাংলাদেশের মানুষ দিয়েছে, তো আমরা তো সেই রাষ্ট্র মেরামতের কাজ করছি। আর রাষ্ট্র মেরামতের মূল কাজটা হচ্ছে কনস্টিটিউশন দেখা, যেটা কি ঠিক কনস্টিটিউশন আছে। সবাই যদি বলে যে না কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, ফাইন, এই গভর্নমেন্ট করবে না, বাট পুলিশ দেখেন, পুলিশে ভয়াবহ একটা হত্যাযজ্ঞ করা হলো পুলিশকে দিয়ে, তো পুলিশ তো অন্যান্য সোসাইটিতে, অন্যান্য দেশে পুলিশকে ধরাই হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তো পুলিশের রোলটা ফিউচারে কি হবে, এটা একটা বড় প্রশ্ন। তারপরে আপনি ধরেন গত 15 বছরে জুডিশিয়ারির কোনো ছিল, কোনো ধরনের কোনো ইন্ডিপেন্ডেন্স ছিল? যে দেশের চিফ জাস্টিসকে একটা ইন্টেলিজেন্স এজেন্সির চিফ বা কর্নেল এসে থাপ্পড় মেরে বিদেশে পাঠায় দেয়, সে দেশে কোনো জাস্টিস থাকে না, নোবডি কি হয়, কেননা আপনি চিফ জাস্টিসটা মানলে আপনি একটা লোয়ার কোর্টের জাজও মারতে পারবেন। তো সেই জায়গায় আমরা এখন জুডিশিয়ারি, আমরা এই রিফর্মের কাজ করছি, এই জুডিশিয়ারি নিয়েও অনেক ধরনেরই হবে, অনেকগুলো ল আছে যেগুলো রিপ্রেসিভ ল,
অলরেডি তো একটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে ডিএসএ বা সিএসএ এটা থাকবে না। এবং আমরা তো সব ধরনের মানে যতগুলো রিফর্ম আমাদের সোসাইটি দরকার, বা যেই বাংলাদেশের সোসাইটিতে যাতে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হয় সামনের দিনগুলোতে, এবং সেটা করতে যে সেটা তো যখন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল তখন তো পিসফুল পিসফুল ট্রানজিশন পাওয়ারটা ওই কেয়ারটেকার সিস্টেমটা ব্রেকডাউন করেছে না। আমরা 90 এর পরে যে পলিটিক্যাল বন্দোবস্ত হচ্ছে সেটা যদি রেস্টোর করি, হ্যাঁ, তাহলে তো পিসফুল যে ট্রান্সফার অফ পাওয়ারের সমস্যা হওয়ার কথা না। না, ওইটা আপনি মতামত দিচ্ছেন, আরেকজন তো সেটা ভাবছে না। সে ভাবতেছে যে না, আমার এখানে আরো কনস্টিটিউশনে আরো লুপহোল আছে। আপনি ইন্টেলিজেন্স এজেন্সি নিয়ে যেটা বলছিলেন, সেটা আপনি যেহেতু আগে সাংবাদিকতায় ছিলেন, আমরাও আছি, আমরাও সেই উত্তাপটা টের পেতাম। এখন যেরকম মাঝখানে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে গত 3 মাসে তোমাদের প্রেস ফ্রিডমের কি অবস্থা, তাই বলছি উই আর ফ্রি ফ্রম এনি ইন্টারফারেন্স ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। যে কোনো গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠান, সেটা হোক মন্ত্রণালয়, সেটা হোক চিফ এক্সিকিউটিভস অফিস, সেটা হোক কোনো ইন্টেলিজেন্স এজেন্সি, আমাদেরকে কোনো রকম কোনো ইন্টারফারেন্স নাই। বাট আপনি যদি আবার ঢাকার মিডিয়া হাউসগুলোতে কথা বলেন, আপনি নিউজের যারা চিফ আছে তারা হয়তো আপনাকে বলবে তাদের মধ্যে এক ধরনের ফিয়ার কাজ করে মব জাজমেন্টের। মব জাজমেন্ট বলতে এটা যে তারা এমন কোনো নিউজ করলো, রিপোর্ট করলো, যেটা হয়তো এই ছাত্র জনতার অভ্যুত্থানের সংগঠকদের কোনো না কোনোভাবে বিরুদ্ধে যায়। সত্য হোক, অবশ্যই সত্য হতে হবে, তারা ওই এক ধরনের মব জাজমেন্টের ফিয়ার কাজ করছে। আমি ফিয়ারের কোনো কারণ দেখি না। আপনি আপনার জার্নালিজম ইন্ডিপেন্ডেন্টলি করবেন, দ্যাট ইজ, আমি মনে করি সেটা সবাই চায়। কিন্তু কথা হচ্ছে যে কি, এই যে যারা অনেকগুলো জার্নালিস্টের মধ্যে অনেকে তো সত্যিকার অর্থে আমি নিজে শুনেছি টিভিতে বলছে যে এরা সন্ত্রাসী, এরা দুষ্কৃতকারী। মানে আপনি একটা রেভলিউশন করছে, বাচ্চা বাচ্চা ছেলে মারা যাচ্ছে, আপনি আবার এদেরকে বলতেছেন এরা জঙ্গি, এরা কি যেন সন্ত্রাসী, পাকিস্তানি আর্মি, হানাদার আর্মি, আমাদের গ্লোরিয়াস 1971 ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে যেই কথাগুলো বলতো ইয়েদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদের, আপনি সেই ল্যাঙ্গুয়েজে এদেরকে, তো ওদের দে লস দ্যাট ট্রাস্ট। এই যে ট্রাস্টটা এরা হারাইছে, এটার জন্য তো আমরা দায়ী না, অবশ্যই না। হ্যাঁ, আর আমাদের কথা হচ্ছে যে আমরা আপনাকে, আগেকার কি হতো, একটা হচ্ছে যে আপনি রিপ্রেসিভ ল দিয়ে আপনার কণ্ঠটা হতো, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার। অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার কি, আপনাকে বললো যে এই নিউজটা যাবে না, আপনাকে বললো এই নিউজটা না মানে, এবং শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার গভর্নমেন্টের থেকেও আসতো না। দেখা যাচ্ছে গভর্নমেন্ট এজেন্সিগুলো আরো কারো প্রাইভেট কোম্পানির হয়ে মার্সিনারি হিসেবে কাজ করে। এই সালমের নিউজ যাবে না, বেক্সিমকোর ওই নিউজটা নামায় দাও, এটা হবে না, সালমান এতে রাগ করবে। মানে আপনি নট অনলি আপনি মুখটা বন্ধ হচ্ছে আপনার শুধুমাত্র সরকারি দল বা সরকার না, দেখা যাচ্ছে যে এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলো প্রাইভেট মার্সেনারি হিসাবে বিভিন্ন বড় বড় এদের হয়ে কাজ করছে। আমরা এই প্রত্যেকটা জায়গায় বলেছি, কেউ ফোন দিবেন না কোনো ইন্টেলিজেন্স এজেন্সির থেকে, কোনো ধরনের কোনো হবে না। আপনার যদি মনে হয় যে আপনি ভুল করেছেন, জুয়েল ভাই আপনি ভুল করেছেন, আমি আপনাকে ফোন দিয়ে বলতে পারি যে ভাই আপনি একটু চেক করেন, আপনার ইউজটা ভুল তো আপনি করতেই পারেন, যে কোনো লোকই ভুল করতে পারে। বা আমাকে আপনি মিসকোট করছেন, আমি আপনাকে বলবো যে না, আপনার এটা মিসকোটেড হয়েছে। তো এই জিনিসগুলো মানে আমরা ইনশিওর করছি। আমরা বলতে পারি যে গত 3 মাসে যে মিডিয়া ফ্রিডম, হ্যাঁ, আপনারা দেখেন, হ্যাঁ, এরকম। শফিকুল আলম, আমরা শেষের দিকে আমরা সরকারের অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো আমরা শেষ প্রশ্ন যেটা জানতে চাই যে আমরা কত দিনের মধ্যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে পারবো? এইটার উপরে ফেয়ার ভোটার লিস্ট, পুরো জিনিসটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার আমাদের সাথে ওই রিপোর্টগুলো যখন হবে, রিফর্ম কমিশনের, হ্যাঁ, রিফর্ম কমিশনের রিপোর্টগুলো নিয়ে যখন পলিটিক্যাল পার্টির সাথে যখন কনসালটেশন হবে, সেটা কেন পলিটিক্যাল পার্টিগুলো যদি এসে বলে যে আমরা 500টা সিট চাই, 300টা সিট চাই না, সংসদীয় আসন, হ্যাঁ, তাহলে আমার আবার ডিমার্কেশনের বিষয় আসে। আবার কেউ যদি বলে যে না, আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা চাই, প্রেসিডেন্টের এখন পাওয়ার নাই, আমরা প্রেসিডেন্টকে এম্পাওয়ার করতে চাই, উনিও ইলেক্টেড হইতে হবে, তাহলেও আমি আসলে রিফর্মের উপর ডিপেন্ড করতেছে আমি কবে ইলেকশনটা দিতে পারবো। হ্যাঁ, আর অ্যাট দ্য সেম টাইম আমার আবার ভোটার লিস্টের অনেক বড় বড় কিছু কাজ আছে, সেগুলোও 6-7 মাস 10 মাস লাগতে পারে। এটার একটা, কেননা অনেক লোক মারা গেছেন গত 15-16 বছরে,
তাদেরকে আসলে ওই ভোটার লিস্ট থেকে সরানোও হয় নাই। আবার অনেক ইয়াং পিপল ভোটার হয়েছেন, তাদেরকে ভোটার লিস্টে ইনক্লুডও করে না। এই জিনিসগুলো ইনক্লুড করলেও কি লাভ হতো? ভোট তো দিতে পারে নাই। হ্যাঁ, ভোট দিতে পারে না, বাট আমরা দেখবো যে এগুলো কেউ কেউ ইনক্লুড হয়েছেন কি হয় নাই, তো ওদেরটাও ইনক্লুশনের বিষয় আসে। সব মিলে লাগবে, আমি জানি না কতদিন, বাট আমাদের ইচ্ছা যত দ্রুত সম্ভব রিফর্ম করে ইলেকশন দেওয়া। চিফ অ্যাডভাইজার যেটা বলছেন যে রিফর্মের গতি যত দ্রুত হবে, হ্যাঁ, ইলেকশনটা তত তাড়াতাড়ি হবে। হবে। বাট সেক্ষেত্রে আর শেষ করে আরেকটা শেষ প্রশ্ন, যে আমরা যে ন্যূনতম যে কনসেনসাসে পৌঁছাতে চাই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, সেটা আপনি কিভাবে ঠিক করবেন? যে বিএনপিরও এক ভোট, জামাতেরও এক ভোট, অন্যান্য ছোট দলেরও এক ভোট, এরকম এই জায়গায় আমার মনে হয় অনেকের, পুরো বাংলাদেশের সোসাইটি এটা নিয়ে আলাপ করে। আপনাদের আমি দেখছি অনেকগুলো লেখা আসছে, প্রথম আলোতে লেখা আসছে, টিভিগুলোতে আলোচনা হচ্ছে, প্রচুর সেমিনার সিম্পোজিয়াম এগুলো হচ্ছে। এটার ফলে আমার হয় কি, আমরা কি ধরনের, আমরা পোস্ট 91-এর যে পলিটিক্যাল সেটেলমেন্ট, এটা PM হাসানের দিয়ে শুরু হয়েছে, ওইটা ধ্বংস হওয়া, তারপরে আপনার এটা পুরোপুরি কবরে দিয়ে দিচ্ছেন হাসিনা, পুরো আমাদের কেয়ারটেকার সিস্টেম ওই পুরোটা কবর হয়ে গেছে। এখন আমার নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট করতে হবে, এবং এই পলিটিক্যাল সেটেলমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোই করবেন। তারা কেমন সোসাইটি তৈরি করতে চান, তারা কি চান আবার 100টা বাজে? আপনি দেখেন আমেরিকায় সে 1976-7 থেকে 1980s তারা যে পলিটিক্যাল সেটেলমেন্ট করলেন, তা দিয়ে 250 বছর ধরে ওরা ইলেকশন চলতেছে। তা আমরা কেন এরকম একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারবো না? আমরা সেটা আশা করতে চাই। শফিকুল আলম, এতক্ষণ যারা আমাদের এই আলোচনা শুনছিলেন, আমরাও আশা করতে চাই যে আমাদের মধ্যে সেই জাতীয় ঐকমত্য হোক, অন্তত কিছু মিনিমাম ইস্যুতে, যেখান থেকে আমরা, আপনি দেখেন যে গত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনার পতন চেয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। একটা বড় কারণ হচ্ছে যে জুলাই আগস্ট মাসে গণহারে মানুষকে হত্যা। তার পাশাপাশি মানুষ এটার প্রতিবাদ জানিয়েছে, তার বিদায় চেয়েছে, তিনি বিদায় নিয়েছেন। এখন মানুষের আকাঙ্ক্ষাটা আরও বিস্তৃত হয়েছে। তো সেই বিস্তৃত আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত হবে। এবং অ্যাজ এ জার্নালিস্ট আমার তার সাথে যোগ থাকবে যে আমার বাক স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সেটা যেরকম এই সরকারের আমলে নিশ্চিত হয়েছে, আগামী সরকারের আমলে নিশ্চিত হোক, সেটাই আমরা আশা করছি। আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।